আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে লং ট্যুরে আমার SP25 বাইকটা নিয়ে রওনা দিচ্ছি। অলরেডি আমার চলা হয়েছে 2148 কিলোমিটার এবং এখন বাজে 5টা 27 মিনিট। আমার গাড়িতে তেল নাই, জাস্ট 1 কিলো কিছু মানে 1 লিটার তেল আছে, কিছু দূর যাইতে পারবো। এখন আমি আর কি বাইকটা স্টার্ট দিচ্ছি। আমার পরিচিত খুব জায়গা, এখান থেকে আমি অনেক ব্লগ করি আর কি, ভিডিও ধারণ করি। এখন আর কি শুরু করলাম। আজকে লং ট্যুরে যাচ্ছি, নিজের এলাকা, নিজ বাড়ি চুয়াডাঙ্গাতে। তো আপনারা সাথেই থাকুন। আজকে SP125 বাইকের যে আমার মাইলেজ বা এর ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এখানে খুব সুন্দর ঈদের আমেজ যে সাজানো হয়েছে অফিসগুলা, ভালো লাগলো দৃশ্যটা। সকালে ঢুকেই ভালো একটা মনোরম দৃশ্য। এখন রাস্তায় অল্প কিছু গাড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এর ভিতরে আমি আর অল্প কিছু গাড়ি। এটা আমার SP125 বাইকের প্রথম লং ট্যুর। আপনারা যদিও এই ভিডিওটা আমি পরে আপলোড করব, তো তারপরও মানে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থী। আমি এর আগে আমার বাড়িতে অন্য বাইক দিয়ে আমি বাড়িতে গিয়েছি, ছোট বড় সব ধরনের বাইক দিয়েই। আমার 125 সেগমেন্টের বাইক দিয়ে এই প্রথম আমি আর কি আমার বাড়িতে যাচ্ছি দূরে। সো এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এবং আমার মতে আপনারা যারা আমার ব্লগ দেখেন, যদিও আমি একটা ছোট্ট ক্ষুদ্র ব্লগার, তারা আমার কাছে অনেক সময় আর কি জানতে চান যে আমার এই বাইকটা দিয়ে কেমন হবে লং ট্যুরে। তাদের জন্য, যেহেতু আজকে আমার সাথে আপাতত কোনো ব্যক্তি আর কি নেই, কারণ আমি এখন স্রেফ একা। তবে যদি কোনো ব্যক্তির হেল্প লাগে অথবা দেখি যে না সামনে মিল মতো পেয়েছি, দেখা যাচ্ছে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই, তাহলে ট্রাই করব। এটাও একটা এক্সপিরিয়েন্স, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করা একটা নেশার মতো হয়ে গেছে। সেক্ষেত্রে তখন আপনাদেরকে জানাতে পারবো। এখন আমি লং রাস্তায় উঠছি, সেহেতু আমার লুকিং গ্লাসটা শক্ত হইতে হবে। এখন লং রাস্তায় লুকিং গ্লাস শক্ত হইতে হবে এবং নিয়ম অনুযায়ী প্রতি মিনিটে কয়েকবার তাকাইতে হবে। এটাই লুকিং মানে লং রাস্তার প্রধান বৈশিষ্ট্য। যদিও আমি এখন ঢাকার ভিতরে বাইক চালাচ্ছি, আমাকে এখানে দুইমুখী চিন্তা করা লাগবে না, একমুখী চিন্তা করলেই হবে। মাঝে রাস্তায় ভাঙাচোরা আছে, সেটা একটা বোঝার বিষয়। একজন আর কি আমার সহযোদ্ধা পেয়েছি, সে তার ফ্যামিলি সহ যাচ্ছে। ভাই যাবে সাতক্ষীরা মনে হচ্ছে। আর কি হলো ভাই, কি হলো? আসেন আসেন, মারামারি করেন না, মারামারি করেন না। দুই বাস, দুইজনা, একজন আর একজনকে আটকাই দিছে। যা হোক, আমি আমার গন্তব্যে চলতেছি। এদিকে ব্যাটারি চালিত রিক্সার দাপট, তারা সকাল না হতেই চলে আসছে তাদের দাপট দেখানোর জন্য। এদিকে বাসগুলো সব দাঁড়িয়ে আছে, এরাও ঘুরে যাবে। আমার বাইকের প্রথম সমস্যা হলো তেল লাগবে, দ্বিতীয়ত
200 যেহেতু 230 বা সামথিং কম বেশি কিলোমিটার হইতে পারে, বিভিন্ন মানে রাস্তা যেদিক দিয়ে সুবিধা হয় সেদিক দিয়ে যাব, সেই জন্য আর কি আগে থেকেই একজ্যাক্ট আর কি মাইল বলতে পারছি না। তবে এখানে তেল পাওয়া যেত মনে হচ্ছে, কিন্তু আমি সামনের দিকেই নিই। দূরের রাস্তায়, লং রাস্তায় আর কি যাওয়ার ক্ষেত্রে আমার গাড়ির যে গতি সেটা একটু বেশি রাখতে হবে, না হলে কিছু দূর যাওয়ার পরে আমার আর মানে ক্লান্ত হয়ে যাব, যেহেতু আমি একা রাইড করব। সেক্ষেত্রে আমাকে এই দমটুকু ধরেই রাখতে হবে। এদিকে মাইক্রো পিক দিচ্ছে। আজকে সব দেখাইলাম, কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো আজকে। আপনারা সাথে থাকুন, আমার ভিডিওর সাথে থাকুন। ভিডিওটা আমি তো অত ভালো এডিটিং করতে পারি না, সেক্ষেত্রে অনেক কিছুই মারপেস থাকে ভিডিও এডিটিংয়ের, সেটার কারণে আমার ভিডিও লং হয়ে যায়। আপনারা প্রয়োজন হলে টেনে টুনে দেখবেন। আমি রিস্ক নিতে চাচ্ছি না আসলে, মানে জ্বালানি একটা এক ধরনের খাবার বললে চলে। জ্বালানি নেওয়ার সময় অবশ্যই কার্পণ্য করা যাবে না। আমি যেহেতু একা যাচ্ছি, আমি চেষ্টা করব 500 টাকা নিতে চাইছিলাম, তো চিন্তা করছি 600 টাকা নিব। একটু বেশি তেল নিলে গাড়িটা জার্কিং কম করবে, যেহেতু যে পরিবেশ এখন ওই রকম অ্যাভেলেবল মানুষ নাই, সেক্ষেত্রে আমার আর কি নিতে হতে পারে, একাই যেতে হতে পারে। তবে একা যাওয়াটাই বেটার, রাস্তায় সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। তবে যদি ভাগ ভালো মন্দ মিলে যায় সেটা আলাদা কথা। অকটেন 600 টাকা। হ্যাঁ 600 হ্যাঁ, অকটেন দেবেন। হ্যাঁ, আমি পেট্রোল ব্যবহার করি না। দেন, ঠিক আছে, থ্যাংক ইউ। $126 টাকা লিটার। আমার 600 টাকায় কয় লিটার হবে সেটাই ভাবার বিষয়। $4.76। প্রচুর মানুষ গাড়ির জন্য দাঁড়াই আছে। আমার মনে হয় একা যাওয়াটাই আমার জন্য বেটার। গাবতলী যে ব্রিজটা, আমিনবাজার ব্রিজ, সেই ব্রিজটা পার হচ্ছি। আমার বাইকের স্পিড আমি 60-এ রাখার চেষ্টা করবো, 50 থেকে 60, এর থেকে জোরে যাব না আশা করছি। রাস্তায় এখনো কম বোঝা যাচ্ছে, কম দেখা যাচ্ছে। ভালো। আর এখন যেভাবে যাচ্ছি দুইটা কাজ হবে, এক রাস্তা ফেরত পাচ্ছি, ফ্রি পাচ্ছি, আর দুই নিরিবিলি নিজের মতো করে। যেহেতু আমি আরিচা হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কিছু সমস্যা হবে না। আমরা বাস এবং অনেক কিছুর আগেই পৌঁছে যাব। তবে যারা বাইক আছে তাদের জন্যই হয়তো বা একটা ফেরি চালু রাখা হবে। সব থেকে বড় কথা, খাওয়া দাওয়ার ঝামেলা নাই, শুধু একটাই ঝামেলা, প্রস্রাব চাপতে পারে। আর পিছনে একটা ব্যাগ আছে, জানি না কোন হালতে আছে, এটা ভালো হালত আছে নাকি খারাপ হালত আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এক ভাইয়ের ভিডিও দেখছিলাম মাঝে, যে আপনি দূরে যাবেন মানে লং করে, বিশেষ করে বাইক যখন চালাবেন, বিশেষ করে স্পিডে, অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হেলমেট
বাইকের যে দুই সাইডের যে হাতলটা খুবই শক্ত করে ধরতে হবে। এক্ষেত্রে আপনি দুইটা ধরনের সুবিধা পাবেন। যদি খুবই মানে ঝাঁকুনি থাকে রাস্তায়, তখন সেটাতে আপনি সেফ পাবেন। এবং সাথে যদি হঠাৎ করে কোনো সিচুয়েশন চলে আসে, আপনি আর কি পারফেক্টলি হ্যান্ডেলিং করতে পারবেন, আর বিষয়টা ম্যানেজ করতে পারবেন। যাই হোক, অনেক কথা, অনেক দূর, অনেক পথ। আমি এমন কোনো বড় লং রুটে আজ পর্যন্ত যে কোনো ব্লগ করি নাই, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা ক্ষীণ। ভিডিওটা কোন পর্যন্ত যে কয় মিনিটে যে শেষ করবো জানি না, তবে আপনারা দেখতেই থাকুন। এই যে এই যে এই যে মামার বেলা চলে যেতে বিশাল বিপদ। হঠাৎ করে আপনার যদি চলে আসে, তাও আবার কারা এই ধরনের ইজি বাইক, এরা কিন্তু এনাদের কারণেই এনাদের রিপুটেশন নষ্ট করছে। এই ভাইটা একদম অস্ত্র নিয়ে নিয়েছে, টোটাল একদম ওকে ফর লং ট্যুর। বাট তার দড়িটা আমার কাছে মনে হয়েছে একটু সাধারণ হয়ে গেছে। যেহেতু সে লং ট্যুরে যাচ্ছে, তার দড়িটা আরো মজবুত হওয়া দরকার ছিল। যাক, সেটা হলো আমার মতামত। যে বেশি জানে সে হয় বকে বেশি, আর না হয় চুপ থাকে। এই আস্তে, রাস্তার মাঝে কি করে আল্লাহ! এরা যত অনিয়ম এরা করবে, আর মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটবে, তখন বলবে মোটরসাইকেল চলাচল বন্ধ। আসলে এরা জিম্মি করার জন্য একটা পায়তারা মানুষকে। এদিকে কিছু বাইকার ভাই আছে, তারা আর কি দে আর ওয়েটিং ফর আদার পারসন, মেবি তারা হয়তো একসাথে যাবে। ওই যে আর একজন আসছে, আজকে সব দেখাইলাম, সব দেখাইলাম। এত বড় একটা লং রাস্তা, তারা যদি যেতেই হয় অবশ্যই সামনে কাটা পাবে, তাহলে তাদেরকে কাটা পাস করে ঢোকাই ভালো, যেমন সামনেই রান। তো কেন তারা এই সাইড দিয়ে আসছে জানি না, এরা তো দুর্ঘটনা ঘটাবে। এই বাবা, তোমাদের জন্য দুর্ঘটনা ঘটবে কিন্তু। বাইকের গতি এই রাখার চেষ্টা করছি। আমি গাবতলী হয়ে সাভার নবীনগর, তারপর মানিকগঞ্জ সব পার করে তোমার আর পাটুরিয়া হাট 17 কিলোমিটার বাকি আছে। আমি রাস্তায় দুইবার দাঁড়িয়েছি, 1 নম্বরে যাওয়ার জন্য, আর বাকিটুকু আমি একা আছি, আমার সাথে কেউ নাই। সে কারণে আমার যে বাইকটা এসপি 125, এটা ভালো জার্কিং করছে এবং আমি খুব পেইন ফিল করতেছিলাম। আর ওয়াশরুম মানে প্রস্রাব ছিল, সেটাও করলাম, 1 নম্বরের কাজ শেষ করলাম। সেক্ষেত্রে দেখলাম যে আমার বাইকটাতে ভালো ঝাঁকি হচ্ছে এবং খুবই অস্বস্তিকর। আসলে একা এই বাইক নিয়ে জার্নি করা আমার মনে হয় কারো ঠিক হবে না। লং জার্নি আমাকে দুজন লাগে, দুজন হইলে আমার এই বাইকটাতেও অনেক কষ্ট হয়, আমি নিজেও দেখছি। একজনে যদি ঝাঁকি হয় রাস্তা তাহলে সমস্যা, তাছাড়া ফ্রেশ রাস্তা হইলে সমস্যা নেই, এটুকু বুঝতে পারছি। যা হোক, কথা বলতে বলতে আসলে আমি অনেক কিছুই ধারণ করতে পারি নাই। সামনে আপনার পিছনে ছেড়ে আসছি, এই যেমন এই ধরনের বিটে একটা ভালো ঝাঁকি লাগতেছে, একটু
একটা বাইকের যেটা কমফোর্ট, মানে একটা হাইড্রোলিক্স, হ্যাঁ, এই হাইড্রোলিক্সের কোনো ফিল পাচ্ছি না এই বাইকটা। যা হোক, যেটা বলতেছিলাম, লং রাস্তায় জন্য এই বাইক না, এটা হলো আর অনেক ফাঁকা ছিল, ভালোই আসছি। আগে একবার একটু দাঁড়াইছি, এই কারণে দেখছি যে রাস্তায় মনে হচ্ছে যে জাম জাম ভাব। এখন কেবল হালকা হালকা রৌদ্র রৌদ্র ভাব, সে কারণে মোটামুটি এখন বেশ হাওয়া বইতেছে। এটা বলতেছিলাম যে হালকা হালকা রৌদ্র উঠে দিচ্ছে, ভালোই লাগছে। আর বাইকে যাচ্ছি বাতাস নিয়ে, খুব প্রাকৃতিক পরিবেশ সুন্দর, যেহেতু চালাচ্ছে কি এই বেবি সিএনজি গুলা বন্ধ করবে না, এই সিএনজি গুলা তো বন্ধ করা যাবে, এগুলা চললো তো, তাই না? মেন রাস্তায় উঠে গতিই নাই, হইল মেন রাস্তায় ওঠার পরে তো একটা ন্যূনতম গতি দিতে হবে, নাহলে তো আর একটা দ্রুততম গাড়ির জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। সে কে বলতে পারে। যেটা বলতেছিলাম, অনেক দূর পার হয়ে আসছি, চাইছিলাম এটার ভিতরে আর কি ফেরিতে উঠবো। আসলে আমার গতি কম, মানে বাইকে আমি 60 সামথিং বা 60 এইরকম করতেছি। খুব বেশি প্রয়োজন না হইলে আমি হাই স্পিড তুলতেছি না, কারণ আমার 125 বাইক, তার ভিতরে আমার মাত্র কেবল 2000 কিলো পার করছি। সেক্ষেত্রে আমার আর একটু বেশি দিন চালার পরে এর গতি বেশি রাখা ভালো। এখন আপাতত 60 নিরাপদ গতি, এবং আসলে সাসপেনশন কোনো কিছুই কাজ করতেছে না। সেই জন্য হঠাৎ করে সামনে যদি ঝাঁকি চলে আসছে, বেশি গতি দিলেও ওই ঝাঁকিটাতে আমার খুব পেন হচ্ছে। যাই হোক, আসলে সমস্যা থাকবেই। একটা মজার বিষয় হচ্ছে এটাতে তেল কেনার পরে আর টেনশন করা লাগে না। এই দিকটা ভালো, একটু হাই উঠছে, যেহেতু খাওয়ার পর আর ঘুমাইনি, এই জন্য আমার সমস্যা হচ্ছে। এই ধরনের ঝাঁকিতে রাস্তায় যদি হালকা আর কি ছোট ছোট যে ঝাঁকি, এই ঝাঁকিতে আমার ওই অনুভব হচ্ছে। আমার সাসপেনশন নাই কাম করি যা, এটা আমাকে আমার পিছনে খুবই ব্যাক পেইন দেবে পরবর্তীতে। মাঝে মাঝে একটা রেস্ট নেওয়া দরকার। ওই জন্যই 50 কিলোমিটার চলার পরে রেস্ট নেওয়া দরকার। আর লং রুটের জন্য আমার মধ্যে ডেফিসির বাইকই বেস্ট। ডেফিসির বাইকের মধ্যে খুবই ভালো হয়। আমার বামে যেতে হবে, সামনে আরিচা, পাবনা, এবং বামে পাটুরিয়া ঘাট। বাবা,
আর আমি বেশি স্পিডে ছিলাম। কি মানুষ মারবেন তো, একবারে খরচা কথা করবে। মানে পাবলিক যে অবস্থা, ওদের নিয়ে চলবেন কোথায়? কত টাকা? এইটুকুর জন্য এত ভাড়া? তো 7-8 কাটি চলে যাবে। 120 আর 40 আরো 10 টাকা এক্সট্রা, মোট 150 টাকা। 3 নম্বর এটা মোটরসাইকেলের জন্য ফিক্সড 140 টাকা ফিক্স। 140 টাকা ফিক্স। যাবা দেন। যাক, এটা নিয়ে পরে দেখা হবে। 140 টাকা ফিক্স, 10 টাকা 140 টাকা নিচে, 120 টাকা এক ভাড়া, 120 টাকা সাথে 20 টাকা, আর সাথে হলো সাথে আবার 10 টাকা নেবে ঈদ বকশিস। যে 10 টাকা নিচ্ছে, এটার কি বৈধতা আছে নাকি? আমার কাছে মনে হয় কর্তৃপক্ষের বিষয়টা ফাইন্ড আউট করা উচিত। কারণ ঈদ বকশিস কিভাবে নেয় তারা? তাদের কি অথরিটি আছে ঈদ বকশিস নেওয়া? এখন না দিতে চাইলে তো 10 টাকার জন্য তখন একজন বলবে 10 টাকার জন্য আমি পার্কিং করছি। বাট চলে আসুন আমাদের ফেরিঘাটে টিকিট। কি পাগল হয়ে গেছে? ফেরিতে চলে আসছি। আমাদের বাইকটা সামনে রাখার ট্রাই করতেছি যাতে দুটো তন্দুরি চলে যাবে। আর এক সাদা চলে আসছে আছে। ভাই ফুল স্ট্যান্ড করেন, সাইড স্ট্যান্ড করেন না, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ডাবল স্ট্যান্ড করেন। হ্যাঁ, তাহলে বাইকের প্রবলেম হবে। আমাদের এরিয়া ওপেন করতেছে, মোটামুটি চলে আসছি। এখন ওইদিকে ছিল পাটুরিয়া আর এটা দৌলদিয়া, ওই অংশটাই পার হচ্ছি। মোটামুটি বাইক আগে বেরিয়ে যাচ্ছে। বিষয়টা তো ভালো করে প্লেসমেন্ট হয়নি, আল্লাহ জানে। সমস্যা নেই, হয়ে গেছে। এইটা একটা ওটা চ্যালেঞ্জ। ফেরি থেকে যখন পানি অনেক বেশি থাকে তখন উঠতে সমস্যা হয় না। বাইরে কি একটা কাজ করলো রে, এই ছেলেপিলি নিয়ে পারাপারি করছে। আপনারা কি করছেন চারিদিকে?
মানুষ প্রচুর অসঙ্গতি কাজ করে। হ্যাঁ, এগুলো আপনি বুঝি পাবেন না যে এত লেভেলের অসঙ্গতি। এই যে ওই দুইটা এসে একদম ব্লক করে রাখছে জায়গাটা। যাই হোক, আমরা ফেরি পার হয়ে এখন ঘাটের যে স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড, ওইদিকে যাচ্ছি। আমি অনেক ছোটকাল থেকে আপনার করি, ওই মোটরসাইকেল চালাই। মোটরসাইকেলটা আমার কাছে যদি একটু মানে কমফোর্ট মোটরসাইকেল হয়, ওরকম 150 সিসির মোটরসাইকেল দিলে আমি সারাদিন মোটরসাইকেল চালাইলে আমাকে আলাইতে পারবো না। আর আমাদের ফ্রেন্ড সার্কেল যাটা আছে সবাই মোটরসাইকেল, মানে আমি যদি থাকি আর কেউ মোটরসাইকেল চালায় না, বুঝতে পারছেন? এই হলো কাহিনী। বাস স্ট্যান্ড নামলে আপনার জন্য ভালো হবে না, কারণ সিট টিট নিয়ে ভালো করে আরাম বিরাম করে যান। ওই ওখান থেকে উঠলে দাঁড়াই যাইতে হবে না, তখন আবার সমস্যা হবে। আমার কিন্তু যদি আপনি কুষ্টিয়া পর্যন্ত যান তাও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার একজন লোক হইলে ভালো, কারণ আমার জন্য একটু কমফোর্ট হয় সাসপেনশনটা। অরাজক বানাই দিয়েছেন আপনারা, অরাজক বানাই দিয়েছেন। হ্যাঁ, কোন জায়গায় নামবেন? আমি আমার সাথে একজন কে পাইলে খুব ভালো হতো বাইকটা চালাইতে, ওই জন্য ট্রাই করলাম, তো হলো না, ব্যাপার না। যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলো রে। বাইকের প্রতি প্রায় আজকে 50-60 চলছে। এখন সময় 8:52 আর 235 বাইক আমার এক বছর চলছে। এখন আমি এই যে উল্টা সাইডে একটা গাড়ি আসছে, দেখা আছে ডানে যাবো। রাস্তায় চলে এত মজা যে রাস্তায় মনে হচ্ছে আমি আছি। মাঝে মাঝে যে একটা আমি কুষ্টিয়া আর কি গোয়ালন্দ দিয়ে রাজবাড়ি হয়ে কুষ্টিয়ায় চলে আসছি। কুষ্টিয়া থেকে এখন চুয়াডাঙ্গা আর কি এই বাইকে করে বেশি দাঁড়াই নাই কোথাও, এই স্বাগতম চুয়াডাঙ্গা জেলা। আর এখান থেকে আমার বাড়ি বেশি দূর না, ওখানে অবশ্য তথ্য দেওয়া আছে যে আলমডাঙ্গা কত কিলো, আর চুয়াডাঙ্গা এখান থেকে 21 কিলো, আর দর্শনা 47 কিলো, এরকম সব তথ্য দেওয়া আছে। এই মোটামুটি বাইকে করে আসলাম, মাঝে থেকে কিছু ভিডিও আর কি ধারণ করতে পারি নাই, আসলে একটু অনিচ্ছা হচ্ছিল আমার, খুব একটু আনইজি লাগছিল, যেটা করে বললাম যে আসলে বাইকে প্রচুর পরিমাণ জার্কিং হচ্ছে, একা একা চালাইতে গেলে খুব কমফোর্ট পাচ্ছি না। আর এখন আমার মাইলেজ 2340.5, আর একটু আলাদা দেওয়া লাগবে। এখন বাজে 11:20। আমার প্রথমে আমি আপনাদেরকে টাইম জানাইছি, আর এখনকার টাইম আমার এই সময়টুকু লাগলো। আর মোটামুটি জার্নি করছি, আর
তেল এখানে এখন কাট করা আছে, তো তেল আমি যে 600 টাকার তেল নিয়েছিলাম 6 দাগ হয়েছিল, মাঝে এখন আর 2 দাগ 3 দাগ আছে, মানে 2 দাগ ফুরাইছে, আর একটু হয়তো বা কম বেশি হতে পারে। যা হোক তেলের দিক থেকে খুব ভালো গাড়িটা, কিন্তু সব ভালো, ইঞ্জিনের কোনো সমস্যা দেয়নি, এত দূরের পথ আসছি খুব ভালো গেছে। এভারেজ মাইলেজ বাইরে গেছে 61.3। যা হোক সবই বুঝতে পারছেন যে, কিন্তু বাইকটার সাসপেনশনটা একটু নরম হলে ভালো হতো। লং জার্নি করার জন্য সাসপেনশনটা বাইকের আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হয় নাই। বাকিটুকু এখন দেখা যাক আরও কিছুদিন চালানোর পর কি হয়। আমার তো যেহেতু কম কিলো চালাইছি, আর মোটামুটি চুয়াডাঙ্গা জেলায় আপনাদেরকে স্বাগতম, এখানে তো দেওয়াই আছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এই সবুজ শ্যামল যে রাস্তা, এই রাস্তাটা আপনাদেরকে দেখানো হয়নি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।